বন্ধুরা নমস্কার। দেশের শাসক দল বিজেপির সংগঠন কি আদতেই এখনো শক্তিশালী আছে, না এতটাই দুর্বল হয়ে গেছে যে 2024 সালের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া 2026 সালে শেষ করতে হচ্ছে? কি দলের শক্তির প্রতীক না দুর্বলতার প্রতীক? দলকে এতদিন ধরে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখতে হয়েছে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হয়েছিল, সেই পরিবারতন্ত্রের কাছেই কি দলকে আত্মসমর্পণ করতে হচ্ছে শেষ পর্যন্ত? বিজেপি নিজেকে সারা দেশে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে বড় দল এইভাবে তুলে ধরেছিল। নেতারা সব গর্ব করে বলতো যে এই দলের কাছেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা রয়েছে, এই দলের সংগঠন সবচেয়ে বড় সমর্থন বেস, সবচেয়ে বড় সারা পৃথিবীতে, এবং দলের শক্তি এত বেশি যে এই শক্তির ধারে কাছে অন্য কোনো দল নেই। আরএসএস এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানির কারণে, নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের মধ্যে দড়ি টানাটানির কারণে ক্ষমতা কার কাছে বেশি থাকবে, কে কাকে নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে যে লড়াই, এই ক্ষমতার লড়াইয়ের কারণে আপনারা সবাই জানেন, সারা দেশ জানে যে এই নির্বাচন প্রক্রিয়া আপনার এতদিন ধরে আটকে ছিল। অ্যাকচুয়ালি নির্বাচন কথাটা এখানে খুব একটা প্রযোজ্য হয় না, কারণ দলের মধ্যে নির্বাচন বলতে যা বোঝায় তা তো হয় না, এটা মনোনয়ন হয়। আর রাজ্যগুলোতে যারা সভাপতি হয় তারাও মূলত কেন্দ্রীয় নেতাদেরই পছন্দের লোক হন, তারা ওখান থেকে নাম পাঠিয়ে দেয়, সেই নামের মধ্যে সবাইকে সহমত প্রকাশ করতে হয়, যারা সহমত প্রকাশ করতে পারবে না তাদের দলের মধ্যে কোণঠাসা করে দেওয়া হয়। সুতরাং এটা দিল্লিরই পছন্দ, এখানে একটা সুন্দরভাবে একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে শুধুমাত্র ওপর থেকে চাপিয়ে দেওয়ার। যাই হোক, সেই প্রক্রিয়াটাও করতে এতগুলো সময় লাগলো, কারণ নাগপুরের সঙ্গে দিল্লির নেতাদের আপনার যে দূরত্ব, যে দড়ি টানাটানি, সেটা অনেক লম্বা সময় ধরে চলেছে। এবং এইটা এমন অবস্থাতে গেছিল যে অনেকের মনে হয়েছিল যে এই দড়ি টানাটানির কারণে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 75 বছর পূর্ণ হওয়ার দিন অথবা তার আগে প্রধানমন্ত্রী পদ থেকে হয়তো পদত্যাগ করতে হবে। যাই হোক, সেটা তাদের মধ্যে ব্যাপার। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক দল বলে আসতো শুরু থেকে। বিজেপির বক্তব্য, বিজেপির আগে জনসংঘেরও বক্তব্য এরকম ছিল। সমাজবাদী পার্টি একটি পরিবারতান্ত্রিক দল, তৃণমূল কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল, আরজেডি একটি পরিবারতান্ত্রিক দল, এমনকি মহারাষ্ট্রে যে শিবসেনা এখন ভেঙে দুটো টুকরো হয়েছে, কিন্তু অরিজিনাল শিবসেনা সেটাকেও পরিবারতান্ত্রিক দল বলতো, ডিএমকে কে পরিবারতান্ত্রিক দল বলতো, জম্মু কাশ্মীরে পিডিপি, তারপর ন্যাশনাল কনফারেন্স, এগুলোকে পরিবারতান্ত্রিক দল বলতো, অনেক ঝাড়খণ্ডে জেএমএম কে, এরকম অনেকগুলো রাজনৈতিক দল এগুলোকে পরিবারতান্ত্রিক দল বলে আসছিল। এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক দল বলেই যখনই সুযোগ পায় তখনই মোটামুটি একটা করে খোঁচা তারা দেয়। কিন্তু বিজেপির যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছেন, যে যাকেই সম্ভবত যতটুকু জানা যাচ্ছে এই 19 জানুয়ারি তাকে ন্যাশনাল প্রেসিডেন্ট করে নেওয়া হবে, ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট করে নেওয়া হবে। সেই নীতিন নবীন তো পরিবারতান্ত্রিকতারই প্রতীক, তিনি তো পরিবারতান্ত্রিকতার বাইরে থেকে আসেননি। নীতিন নবীনের বাবা হলেন নবীন কিশোর প্রসাদ সিনহা, তিনি বিহারের বিধায়ক ছিলেন। এই বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহা, তার মৃত্যু হয় 2006 সালে। তার মৃত্যুর পরে তার জায়গাতে উত্তরাধিকারী হিসেবেই তো বলা যায় না আপনার নীতিন নবীনকে টিকিট দেওয়া হয়, এবং তিনি সেখানে দাঁড়িয়ে উপনির্বাচনে বিজয়ী হয়ে বিধায়ক হন, পরবর্তী সময় তিনি মন্ত্রী হন। কিন্তু যদি তার পিতা এমএলএ না হতেন তাহলে কি তাকে টিকিট দেওয়া হতো? তা যদি তাকে দেওয়া হতো এই কথা বলা হয়, তাহলে যখন তিনি টিকিট পেয়েছেন তখন তো তার দলের মধ্যে তার পিতার সঙ্গে রাজনীতি করা বা তার আগে থেকে রাজনীতি করা এরকম অনেক লোক থেকে থাকবে, অনেকেই হয়তো সংগঠনের মধ্যে যোগ্য ব্যক্তি থেকে থাকবে, অনেকেই হয়তো জনপ্রিয় দক্ষ ইত্যাদি ব্যক্তি থেকে থাকবে। তাদেরকে কেন টিকিটে দেওয়া হলো না? কেন যে বিধায়ক মারা গেছেন তার ছেলেকেই টিকিটে দিতে হলো? তাহলে তাকে উত্তরাধিকারী, ওই বিধায়কের উত্তরাধিকারী হিসেবে সেখানে টিকিট দিয়ে বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে তাকে তো দক্ষতা দেখাতে হয়নি, তাকে এইটা মানে তার কাছে বড় কোয়ালিটি হয়ে গেছে যে তার পিতাও একজন আপনার বিধায়ক ছিলেন। সুতরাং পিতার শূন্যস্থান তিনি পূরণ করেছেন, দলের শূন্যস্থান পূরণ করাটা এখানে মুখ্য না। এই তাকেই
সেই থেকে তিনি রাজনীতিতে উঠে এসেছেন। রাজনীতিতে পিতার পরিচয় বা রাজনৈতিক কোনো মানে পূর্বসূরির পরিচয় কে ছাড়া এই নিতেন নবীন কিন্তু উঠে আসেননি। তো নিতেন নবীনকে আগামীতে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট করবে। 19 জানুয়ারি আপনার মনোনয়ন পেশ হবে, পরীক্ষা হবে, প্রত্যাহার হবে এবং সেদিনই ঘোষণা হয়ে যাবে। এই কারণে যে 20 তারিখ তো নির্বাচন হওয়ার জন্য তারা বরাদ্দ রেখেছে, কিন্তু আমরা সবাই জানি এটা যে দ্বিতীয় কারোর মনোনয়নপত্র পেশ করার কোনো সুযোগ থাকার কথা না। যদিও কাগজে পত্রে এটাকে নির্বাচন বলা হবে, কিন্তু যেহেতু সর্বোচ্চ স্তরের শক্তিশালী নেতারা এটা ঠিক করে নিয়েছেন যে তাকেই প্রেসিডেন্ট করা হবে, সেহেতু তিনি মনোনয়ন পেশ করবেন, অন্য কেউ মনোনয়ন পেশ করবেন না। সুতরাং আপনার এরপরে আপনার যখন একটাই মনোনয়নপত্রটাকে পরীক্ষা করে আপনার বলে দেবে যে বাকি সবাই ওই একমত হয়ে তাকেই মেনে নিয়েছেন, সুতরাং তিনি সর্বমান্য নেতা হয় বলে নেক্সট প্রেসিডেন্ট করে দেবেন। এবার কথা হলো, দলের মধ্যে যখন অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, নিতিন গাডকারি রয়েছেন, আরো অনেক আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নেতারা রয়েছেন, তারা থাকার সত্ত্বেও দলের মধ্যে মাত্র 46 বছর বয়সী আপনার একজন প্রাক্তন এমএলএর পুত্র, বর্তমান এমএলএ এবং মন্ত্রী বিহারের, তাকে কেন ন্যাশনাল প্রেসিডেন্ট করতে হচ্ছে? এটা কি এই কারণে যে দলের নিয়ন্ত্রণটা এতদিন ধরে যেভাবে গুজরাট লবির দুজন নেতার হাতে আপনার ছিল, জেপি নাড্ডা নামে সভাপতি হলেও সারা দেশের মানুষ জানে এবং সংগঠনের ভেতরের মানুষও জানে যে তিনি নামমাত্র প্রেসিডেন্ট মাত্র, তাকে চালান পেছন থেকে অমিত শাহ, আর অমিত শাহের পূর্ণ আশীর্বাদ অমিত শাহের মাথার উপরে রয়েছে নরেন্দ্র মোদীর। সুতরাং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে মূলত আপনার জেপি নাড্ডার মাধ্যমে দলটা চালান। তাদের যারা পছন্দ হয় তারাই দলের মধ্যে দায়িত্ব পায়, যারা তাদের পছন্দের না তারা দলের কোনো দায়িত্ব পায় না। এই রকম অবস্থাতে জেপি নাড্ডার জায়গাতে তাদের এমনই একজনের দরকার ছিল যিনি সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ না, যার দক্ষতা প্রমাণিত হয়নি। কারণ দক্ষতা প্রমাণিত তখন হয়েছে বলা যেত যখন তিনি কোনো পরিচয়ের ভিত্তিতে রাজনীতিতে উঠে না আসতেন, যেটা বিজেপিতে আরো অনেকে উঠে এসেছে। কিন্তু নিতিন নবীন তার পিতৃ পরিচয়ের মধ্যে উত্তরাধিকার সূত্রে বলা যায় বিজেপির নেতা হয়ে গেছেন। তো সুতরাং তার দক্ষতা এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে প্রমাণিত না। সারা দেশের মানুষ তার নাম সেদিন জেনেছে যেদিন তাকে আপনার হঠাৎ করে আপনার এই ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, সেদিন তার নাম মানুষ জেনেছে। এবার তাকে ন্যাশনাল প্রেসিডেন্ট বানিয়ে দিলে নিশ্চিতভাবে, যেহেতু সারা দেশে তার কোনো মানে রাজনৈতিক গুরুত্ব নেই, রাজনৈতিক সেই রকম কোনো পরিচয় নেই, রাজনৈতিক সেই রকম কোনো দক্ষতা প্রমাণিত না, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তিনি তাকে যারা চালাতে চাইবেন তিনি তাদের দ্বারা পরিচালিত হবেন। অর্থাৎ ক্ষমতাটা, সরকারি ক্ষমতাটা যাদের হাতে রয়েছে তারা যেভাবে বলবেন তিনি সেইভাবে করবেন। তো তার মানে হলো পার্টির ক্ষমতা এখনো পর্যন্ত মোদী এবং অমিত শাহের লবির হাতেই রয়ে গেছে। অর্থাৎ সংঘ আপনার নাগপুর থেকে বিজেপিকে চালাবে বা নাগপুরের পছন্দের ব্যক্তির মাধ্যমে বিজেপিটাকে পরিচালনা করবে, এই যে আশা নিয়েছিল সেই আশার মধ্যে শেষ পর্যন্ত মোদী এবং অমিত শাহ জল ঢেলে দিলেন। এটা পরিষ্কার হয়ে গেল। আর এই জল ঢালতে গিয়ে দলের মধ্যে, দলের মূল জায়গাটাতে, দলের সর্বোচ্চ জায়গাটাতে পরিবারতান্ত্রিকতাকেই তারা স্বীকৃতি দিলেন। এবার আর তাদের পক্ষে এই আপনার রাহুল গান্ধীকে পরিবারতান্ত্রিকতার প্রতীক, তারপর এম.কে. স্টালিনকে পরিবারতান্ত্রিকতার প্রতীক, তারপর উদ্ধব ঠাকরেকে, অভিষেক ব্যানার্জি পর্যন্ত অনেক নেতাকে পরিবারতান্ত্রিকতার প্রতীক বলার সুযোগটা অনেক কমে গেল। এবার নতুন আরেকজন নেতা উঠে এলো ভারতের রাজনীতিতে বিজেপির হাত ধরে, যিনি পরিবারতন্ত্রের ফসল এবং তাকেও পরিবারতন্ত্রের প্রতীক বলা যায়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্ক হওয়ার কোনো সুযোগই নেই। তো সুতরাং বিজেপি নিজেও এখন পরিবারতান্ত্রিকতার সামনে মাথা নত করলো, দলকে সঁপে দিল। এটা আজকে একেবারে পরিষ্কার হয়ে গেল। তবে ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি আছেন, এখনো পর্যন্ত আর কোনো নাম শোনা যায়নি এবং যতটুকু খবর জানা যাচ্ছে তাতে
দল 19শে জানুয়ারি তার সর্বভারতীয় সভাপতি করতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে বিজেপি আক্ষরিক অর্থে এতদিন ধরে যে পরিবারতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আসতো, তার মধ্যে আদতেও কোনো সার্বত্তা ছিল? কারণ বিজেপিতে এর আগেও আরো অনেক নেতাকে দেখা গেছে, নেতার ছেলে নেতা হয়েছে, নেতার ছেলে এমএলএর ছেলে এমএলএ হয়েছে, মন্ত্রীর ছেলে পরবর্তী সময় মন্ত্রী হয়েছে, অথবা সাংসদের ছেলে সাংসদ বা বিধায়ক হয়েছে, এরকম অনেকে দেখা গেছে। এই সমস্ত কিছুর পরেও বিজেপি এখনো পর্যন্ত কংগ্রেসকে বা অন্যান্য বিরোধী দলগুলোকে পরিবারতান্ত্রিক দল বলে অভিযুক্ত করে আসে। এর কি আদৌ কোনো যুক্তি রয়েছে? বাস্তব যে মানে রাজনৈতিক চেহারা, সেটা কি এই কথাকে বিন্দুমাত্র মান্যতা দেয়? কি মনে হয় জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।